Thank you. And this concludes this press meeting. Thank you. Prime Minister Modi, why don't you take some questions from the freest press in the world? You said that you didn't expect the Prime Minister to actually answer the question. That's in fact the first thing that you said, part of that viral video. My job as a reporter or a journalist and now a commentator is to also question the premises of these foreign visits or state visits to Norway. So for me, it was very important to try to get a question or try to get a question in and also give Modi, Prime Minister Modi, the opportunity to respond and an opportunity to take questions. বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র এই পরিচয়টা কি এখনো আগের মতোই গর্বের, নাকি ধীরে ধীরে এমন এক ভারতের জন্ম হচ্ছে যেখানে প্রশ্ন করাই বিপজ্জনক হয়ে উঠছে? কেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একের পর এক রিপোর্টে ভারতের গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করছে? কেন প্রেস ফ্রিডম র্যাঙ্কিংয়ে ভারত ক্রমশ নিচে নামছে? কেন বিদেশের সংবাদপত্রে প্রধানমন্ত্রীকে সাপুড়ে হিসেবে দেখিয়ে কার্টুন প্রকাশিত হচ্ছে? আর সবচেয়ে বড় কথা, এই সমালোচনাগুলো কি সত্যি বাস্তব পরিস্থিতির প্রতিফলন, নাকি ভারতের উত্থানকে আটকানোর আন্তর্জাতিক রাজনৈতিক খেলা? আজকের ভিডিওতে আমরা এমন কিছু প্রশ্ন তুলব যা নিয়ে এখন শুধু ভারত নয়, গোটা বিশ্বে আলোচনা চলছে। এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে শুধু রাজনীতি নয়, প্রশ্ন উঠছে ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। 3 खबरें जो आपको न्यूज चैनल्स पर कहीं नहीं देखने को मिलेंगी। पहला, याद है पिछले साल कैसे छाती पीट पीट कर बताया जा रहा था जनता को कि इंडिया 4th लार्जेस्ट इकोनॉमी बन गया है, जापान को हमने पीछे छोड़ दिया है, देश विश्व गुरु बन गया है, दुनिया की चौथी इकोनॉमी बने कि अब जापान को भी पीछे छोड़ करके हम आगे निकल गए। हर जगह यही खबर चल रही थी। लेकिन आज इंडिया की रैंकिंग वापस नीचे गिर गई है। इंडिया 6th लार्जेस्ट हो गया है और ये कहीं आपको नहीं बताया जाएगा। इसके पीछे कारण है रुपये की तेजी से गिरती हुई वैल्यू। दिल्ली सरकार और रुपये के बीच में कंपटीशन चल रहा है, किसकी आबरू तेजी से गिरती चली जा रही है, कौन आगे जाएगा। रिकॉर्ड ब्रेकिंग नंबर्स में फॉरेन इन्वेस्टर्स अपना पैसा इंडिया से बाहर निकाल रहे हैं। दूसरा, इस साल इंडिया की प्रेस फ्रीडम रैंकिंग और भी ज्यादा नीचे गिर गई है। पिछले साल इंडिया 151 रैंक पर था आउट ऑफ 180 कंट्रीज, इस साल 157 आउट ऑफ 180 पर गिर गया है। हमारे देश में प्रेस फ्रीडम की इतनी बुरी हालत है कि अब हमारी रैंकिंग सारी नेबरिंग कंट्रीज, चाहे पाकिस्तान हो, बांग्लादेश हो, नेपाल हो, श्रीलंका हो, सबसे नीचे है। तीसरा, इसी तरीके से वीडेम डेमोक्रेसी इंडेक्स में इंडिया की रैंकिंग 5 प्लेसेस इस साल और नीचे गिर गई है। अब हमारी रैंक है 105 आउट ऑफ 179 कंट्रीज और यही इंडेक्स है जिसने इंडिया को इलेक्टोरल ऑटोक्रेसी घोषित किया है। ভারতের গণতন্ত্র কি সত্যি আগের মতোই শক্তিশালী আছে, নাকি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছচ্ছে যেখানে বিরোধী কণ্ঠস্বর, সংবাদ মাধ্যম এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করছে? গত কয়েক বছরে বিশ্বের একাধিক বড় সংবাদ মাধ্যম, মানবাধিকার সংস্থা এবং গণতন্ত্র পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানের রিপোর্টে বারবার উঠে এসেছে ভারতের নাম। আর সেই রিপোর্টগুলির কেন্দ্রে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার। বিজেপি অবশ্য এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলছে ভারত এখন একটি ভাইব্রেন্ট ডেমোক্রেসি এবং বিদেশি রিপোর্টগুলির অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কেন একের পর এক আন্তর্জাতিক রিপোর্টে ভারতের গণতন্ত্র, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের অবনতি নিয়ে এত আলোচনা হচ্ছে? 2026 সালের এপ্রিল মাসে প্রকাশিত RSF ORG এর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারত 180টি দেশের মধ্যে 157 নম্বরে নেমে এলো। আগের বছর ভারতের অবস্থান ছিল 151, অর্থাৎ মাত্র এক বছরে আরো 6 ধাপ নিচে নেমেছে ভারত। রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে ভারতে থাকা হিংসা, সংবাদ মাধ্যমের বালিকারার অতিরিক্ত কেন্দ্রীকরণ এবং বড় মিডিয়া হাউসগুলির রাজনৈতিক ঘনিষ্ঠতা ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে সংকটে ফেলেছে। RSF এর রিপোর্টে আরো বলা হয়েছে জাতীয় নিরাপত্তা আইন, মানহানি মামলা এবং আইনি চাপকে ব্যবহার করে বহু স্বাধীন সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে চাপে রাখা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে ভারতের টেলিভিশন মিডিয়ার বড় অংশ বর্তমানে সরকারপন্থী অবস্থানে দাঁড়িয়ে পড়েছে, যেখানে সরকার বিরোধী প্রশ্ন বা সমালোচনার জায়গা ক্রমশ কমছে। বিশেষত টেলিভিশন ডিবেটগুলিতে বিরোধী মতকে আক্রমণাত্মকভাবে উপস্থাপন করা এবং শাসক দলের বক্তব্যকে প্রধান করে দেখানোর অভিযোগ বহুদিন ধরেই উঠছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের মতে ভারতের সংবাদ মাধ্যমের সেলফ সেন্সরশিপ বা আত্মনিয়ন্ত্রণের প্রবণতা বেড়েছে। অর্থাৎ অনেক সাংবাদিক বা মিডিয়া সংস্থা এমন বিষয় নিয়ে প্রশ্ন তুলতেই চাইছে না যা সরকারের অপছন্দ হতে পারে,
কারণ হিসেবে উঠে এসেছে আইনি চাপ, বিজ্ঞাপনী নির্ভরতা এবং রাজনৈতিক প্রতিশোধের আশঙ্কা। যদিও বিজেপিরই তারা দাবি করেন, ভারতে প্রতিদিন সরকার বিরোধী হাজার হাজার খবর প্রকাশিত হচ্ছে, ফলে সংবাদ মাধ্যম দমনের অভিযোগ বাস্তবতা নয়। শুধু সংবাদ মাধ্যম নয়, ভারতের গণতন্ত্র নিয়েও আন্তর্জাতিক স্তরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা ফ্রিডম হাউস অর্গানাইজেশন তাদের 2026 সালের রিপোর্টে ভারতকে পার্টি ফ্রি বা আংশিক মুক্ত গণতন্ত্র হিসেবে উল্লেখ করেছে। রিপোর্টে বলা হয়েছে, ভারতের বহুদলীয় গণতান্ত্রিক কাঠামো এখনো রয়েছে ঠিকই, কিন্তু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি, মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা এবং নাগরিক অধিকার ক্ষয়ের অভিযোগ উদ্বেগজনক। ফ্রিডম হাউসের রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। সরকারের সমর্থকেরা অবশ্য পাল্টা যুক্তি দেননি, এই রিপোর্টগুলি পশ্চিমা দৃষ্টিভঙ্গি থেকে তৈরি এবং ভারতের বাস্তবতাকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে দেখানো হচ্ছে। বিজেপির বক্তব্য, দেশে এখনো নিয়মিত নির্বাচন হচ্ছে, আদালত কাজ করছে এবং জনগণ স্বাধীনভাবে ভোট দিচ্ছে, তাই ভারতকে আংশিক মুক্ত বলা সম্পূর্ণ অন্যায্য। কিন্তু বিতর্ক আরো গভীর হয় যখন সুইডেনের ভিডেম ইনস্টিটিউট ভারতের গণতন্ত্রকে ইলেকটোরাল অটোক্রেসি বা নির্বাচনী স্বৈরতন্ত্র বলে উল্লেখ করে। এই শব্দ বন্ধের অর্থ হলো, দেশে নির্বাচন হচ্ছে ঠিকই, কিন্তু গণতন্ত্রের অন্যান্য স্তম্ভ যেমন সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বিরোধী কণ্ঠস্বরের নিরাপত্তা, নাগরিক স্বাধীনতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। বিজেপির সমালোচকরা বললেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি, সিবিআই বা ইনকাম ট্যাক্স বিভাগের ধারাবাহিক অভিযানকে অনেকেই রাজনৈতিক অস্ত্র হিসেবে দেখছেন। বিরোধী শিবিরের দাবি, যারা বিজেপিতে যোগ দিচ্ছেন তাদের বিরুদ্ধে তদন্ত শিথিল হয়ে যাচ্ছে, আর যারা সরকারের সমালোচনা করছেন তাদের বিরুদ্ধে চাপ বাড়ছে। যদিও সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে এবং বলেছে আইন নিজের পথে কাজ করছে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সমালোচনা হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারিতে reuters.com একটি প্রতিবেদনে জানায়, ভারত সরকার নতুন নিয়মে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে মাত্র 3 ঘন্টার মধ্যে অবৈধ কন্টেন্ট সরানোর নির্দেশ দিয়েছে। সমালোচকদের দাবি, এত কম সময়ের মধ্যে কন্টেন্ট যাচাই করা সম্ভব নয় এবং এর ফলে মত প্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর মে 2026-এ রয়টার্সের আরেকটি রিপোর্টও সামনে আসে। এক চাঞ্চল্যকর অভিযোগ, জনপ্রিয় জেনজি ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বা সিজেপি এর প্রতিষ্ঠাতা অভিযোগ করলেন, সরকার বিরোধী কন্টেন্ট ভাইরাল হওয়ার পর তাদের বিরুদ্ধে চাপ তৈরি করা হয়েছে, ওয়েবসাইট নামিয়ে দেওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে, যদিও সরকারিভাবে এই অভিযোগের কোনো স্বীকৃতি মেলেনি। এই ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় আকারে আলোচিত হয়, কারণ এটি ভারতের তরুণ প্রজন্মের অসন্তোষকে সামনে নিয়ে আসে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং রাজনৈতিক হতাশা, এই বিষয়গুলি নিয়ে ব্যঙ্গাত্মক কন্টেন্ট তৈরি করেই কয়েক দিনের লক্ষ লক্ষ অনুসারী পেয়ে যায় সেই প্ল্যাটফর্ম। সমালোচকদের বক্তব্য, সরকারের বিরুদ্ধে কোনো জনপ্রিয় ডিজিটাল আন্দোলন তৈরি হলে সেটিকে দমন করার চেষ্টা করা হচ্ছে। সংখ্যালঘু অধিকার নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, বিশেষত মুসলিম সম্প্রদায়কে ঘিরে একাধিক বিতর্ক আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মার্কিন সংস্থা ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা USCIRF একাধিকবার ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও ভারত সরকার এই রিপোর্টগুলিকে বায়াসড বা পক্ষপাত দুষ্ট বলে উড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহলের প্রশ্ন আরো জোরালো হয় যখন বিদেশ সফরে প্রধানমন্ত্রী মোদীকে সাংবাদিকরা সংখ্যালঘু অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্র নিয়ে সরাসরি প্রশ্ন করতে শুরু করেন। ইউরোপ সফরের সময় এই ধরনের প্রশ্ন আন্তর্জাতিক মিডিয়ায় বড় করে প্রচারিত হয়। সরকারের সমর্থকদের বক্তব্য, পশ্চিমা দেশগুলি ইচ্ছাকৃতভাবে ভারতকে টার্গেট করেছে, কারণ ভারত এখন আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী অবস্থানে উঠে এসেছে। তবে সমালোচকরা পাল্টা বললেন, যদি সব অভিযোগই ভিত্তিহীন হয় তাহলে কেন একের পর এক আন্তর্জাতিক সংস্থা একই ধরনের উদ্বেগ প্রকাশ করছে? কেন ভারতের প্রেস ফ্রিডম র্যাঙ্কিং ধারাবাহিকভাবে নিচে নামছে? কেন মানবাধিকার সংগঠনগুলি নাগরিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে? এবং কেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতের গণতন্ত্র নিয়ে এত বড় আলোচনা তৈরি হচ্ছে? এই বিতর্কের রাজনৈতিক দিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিরোধী দলগুলি এখন আন্তর্জাতিক রিপোর্টগুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা বলছে, দেশের ভিতরে যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন তোলা কঠিন হয়ে উঠছে, আন্তর্জাতিক রিপোর্ট সেই বাস্তবতাকে সামনে আনছে। অন্যদিকে বিজেপি অভিযোগ করছে, বিরোধীরা বিদেশি শক্তির রিপোর্ট ব্যবহার করে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের আন্তর্জাতিক সমালোচনা শুধু রাজনৈতিক বিতর্কে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়তে পারে ভারতের বৈশ্বিক অর্থনীতি, কূটনীতি এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও। কারণ কোন দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভারত আজ বিশ্বের অন্যতম বড় অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি এবং সামরিক শক্তির দিক থেকেও ভারত দ্রুত উত্থান ঘটেছে। কিন্তু একই সঙ্গে যদি আন্তর্জাতিক রিপোর্টে দেশের গণতান্ত্রিক অবক্ষয়ের ছবি উঠে আসে, তাহলে
সেই উত্থানের সঙ্গে এক ধরনের দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়। একদিকে বিশ্বগুরু হওয়ার দাবি, অন্যদিকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন। এই দুই বাস্তবতা আজ আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। বিজেপি অবশ্য দাবি করে দেশের বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিদেশি রিপোর্টকে ব্যবহার করে রাজনৈতিক আক্রমণ চালাচ্ছে। সরকারের বক্তব্য অনুযায়ী ভারতে এখনো প্রতিদিন সরকার বিরোধী বিক্ষোভ হয়, আদালতে সরকারের বিরুদ্ধে রায় হয়, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে এবং জনগণ স্বাধীনভাবে সরকার পরিবর্তনের সুযোগ পায়। তাই ভারতকে স্বৈরতন্ত্র বলা বাস্তবতা বিবর্জিত। কিন্তু বিরোধী শিবিরের বক্তব্য ভিন্ন। তারা বলছে গণতন্ত্র শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে সমালোচনার স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সরকারের জবাবদিহিতা। আর সেই জায়গাতেই ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল। এছাড়া সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলির মধ্যে অন্যতম ছিল নরওয়ের প্রভাবশালী সংবাদপত্র আফটেনপোস্টেন এ প্রকাশিত একটি রাজনৈতিক কার্টুন। 2026 সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ে সফরের ঠিক আগে প্রকাশিত সেই কার্টুন মোদীকে সাপুড়ে বা স্নেক চার্মারের ভূমিকায় দেখানো হয়। তার হাতে ছিল একটি বাঁশি আর সাপের পরিবর্তে দেখানো হয়েছিল পেট্রোল পাম্পের পাইপ। কার্টুনটির সঙ্গে প্রকাশিত মতামত ধর্মী লেখার শিরোনাম ছিল এ ক্লেভার অ্যান্ড স্লাইটলি অ্যানোয়িং ম্যান। এই কার্টুন আন্তর্জাতিক স্তরে তীব্র বিতর্ক সৃষ্টি করলো। একদিকে বহু মানুষ এটিকে ভারতের বিরুদ্ধে কলোনিয়াল স্টেরিওটাইপ বা ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে আখ্যা দেন। অন্যদিকে সমালোচকদের একাংশ বললেন এটি শুধু ব্যঙ্গচিত্র নয়, বরং ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষত প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং ভারতের প্রেস ফ্রিডম র্যাঙ্কিং নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তার প্রেক্ষাপটে এই কার্টুন প্রকাশিত হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ করা হয়। ফিনান্সিয়াল এক্সপ্রেসের 19 মে 2026 প্রতিবেদনে বলা হয় এই কার্টুনে ভারতের পুরনো স্নেক চার্মার ন্যাশন ইমেজকে ব্যবহার করা হয়েছে, যা বহু সমালোচকের মতে বর্ণবাদী এবং অবমাননাকর। একই সঙ্গে রিপোর্টে উল্লেখ করা হয় কার্টুনটি প্রকাশিত হয় এমন এক সময় যখন ইউরোপীয় সংবাদ মাধ্যমে ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে আলোচনা তীব্র হচ্ছিল। হিন্দুস্তান টাইমসের 19 মে 2026 প্রতিবেদনে বলা হয়েছে নরওয়ের সাংবাদিকদের সঙ্গে মোদীর সফরকালীন উত্তেজনাপূর্ণ প্রশ্নোত্তর পর্বের পরে এই কার্টুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই ঘটনা দেখিয়ে দেয় যে পশ্চিমা সংবাদ মাধ্যমের একাংশ এখন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রতি আগের তুলনায় অনেক বেশি সমালোচক অবস্থান নিয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ বিতর্ক সামনে আসে। ভারতের বহু কূটনীতিক, সাংবাদিক এবং সাধারণ মানুষ বললেন কোনো রাজনৈতিক সমালোচনা গ্রহণযোগ্য হলেও ভারতের সঙ্গে সাপুড়ে জাতীয় ঔপনিবেশিক স্টেরিওটাইপে জুড়ে দেওয়া স্পষ্টভাবে বর্ণবাদী। ভারতের প্রাক্তন বিদেশ সচিব কানওয়াল সিবাল পর্যন্ত মন্তব্য করলেন যে এই ধরনের কার্টুন পশ্চিমা সংবাদ মাধ্যমের শ্যালো জার্নালিজম বা রেসিস্ট ওভারটোনের পরিচয় বহন করে। অন্যদিকে রেডিট এবং সোশ্যাল মিডিয়ার আন্তর্জাতিক আলোচনায় বহু ব্যবহারকারী লিখেছেন বিজেপি সরকারের সমালোচনা করা এক জিনিস, কিন্তু ভারতকে স্নেক চার্মার ইমেজে নামিয়ে আনা সম্পূর্ণ আলাদা বিষয়। অনেকে মন্তব্য করেন যে পশ্চিমা সংবাদ মাধ্যম কখনো মার্কিন বা ইউরোপীয় নেতাদের ক্ষেত্রে এই ধরনের ঔপনিবেশিক প্রতীক ব্যবহার করত না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পুরো ঘটনাটি শুধু একটি কার্টুন বিতর্ক ছিল না, বরং এটি আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি, বিজেপি সরকারের সমালোচনা এবং পশ্চিমা বিশ্বের দৃষ্টিভঙ্গি, এই তিনটি বিষয়কে একসঙ্গে সামনে এনে দেয়। কারণ একদিকে বিজেপি সরকার নিজেকে নতুন ভারতের প্রতীক হিসেবে তুলে ধরছে, তো অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাংশ ভারতকে এমনভাবে উপস্থাপন করছে যা নিয়ে দেশ ও বিদেশে তীব্র বিতর্ক তৈরি হচ্ছে। আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত কি সত্যি সেই উদার গণতান্ত্রিক পথেই এগোচ্ছে যার গর্ব স্বাধীনতার পর থেকে দেশ করে এসেছে, নাকি ধীরে ধীরে এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে যেখানে রাষ্ট্র, মিডিয়া, রাজনৈতিক ক্ষমতার মধ্যে দূরত্ব কমে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর শুধু বিরোধী দল বা আন্তর্জাতিক সংস্থার কাছে নয়, ভারতের সাধারণ মানুষের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গণতন্ত্রের প্রকৃত শক্তি শেষ পর্যন্ত নির্ভর করে নাগরিকের স্বাধীনতা কতটা সুরক্ষিত তার উপর। কিন্তু সবশেষে দর্শকদের জন্য 5টি প্রশ্ন, কারণ আমরা তো প্রশ্ন করি, দর্শকদের ভাবনা চিন্তাকে অগ্রাধিকার দিই, আমরা উত্তরও খুঁজি। নাম্বার 1, যে প্রশ্ন দিকে চোখ রাখবো, আপনার মতে ভারত কি এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্রগুলির মধ্যে একটি? নাম্বার 2, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সমালোচনা, এগুলো কি বাস্তব উদ্বেগ নাকি ভারতের বিরুদ্ধে রাজনৈতিক ন্যারেটিভ? নাম্বার 3, প্রেস ফ্রিডম র্যাঙ্কিং এ ভারতের ধারাবাহিক পতনকে আপনি কতটা গুরুত্ব দেন? নাম্বার 4, গণতন্ত্র কি শুধুই নির্বাচন নাকি সরকারের সমালোচনা করার স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ? নাম্বার 5, আগামী 10 বছরে ভারতের গণতন্ত্র
আরো শক্তিশালী হবে নাকি আরো কেন্দ্রীভূত ক্ষমতার দিকে এগোবে বলে আপনি মনে করেন? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আজ এই পর্যন্তই। আমার আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।